মিঠির কাছে এসে সব মান অভিমান ভুলে নিজেদের ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নিল প্লুটো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঠাম্মি সবাইকে বলে, আসলে আমার চাদুর কাছে তো টাকা নেই, তাই আমার ওখান থেকে কিছু গয়না ওকে দিয়েছি বন্ধক নেওয়ার জন্য, সেই জন্যই ও গিয়েছে। তখনই কুর্চি প্রচন্ড রেগে যায় আর বলে, মা, তুমি তোমার ছেলেকে গয়না দিয়ে দিলে আর তুমি আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করলে না? কই, আমাকে তো একবারও বললে না। আর বৌদি, আমি কি শুধুমাত্র তোমাকে আমার নিজের বৌদি ভেবেছি? না, তোমাকে আমার নিজের বোন ভেবেছি, নিজের বন্ধু ভেবেছি। আর তুমি তোমার দুই ছেলে মেয়ের কথা ভাবলে, তুমি একবারও আমার কথা বললে না, আমার কথা ভাবলে না। তখন কমলিনী বলে, দেখো দিদি ভাই, তোমার মা এখানে আছে, আমি তোমার কথা কি করে বলি বলো তো? তাহলে তো তোমার মা ভুলও ভাবতে পারে, এমনও তো ভাবতে পারে যে ওনার নিজের সন্তানকে আমি তার বিরুদ্ধে করে নিয়ে যাচ্ছি। তুমি চাইলে আমার সঙ্গে উপরে গিয়ে থাকতেই পারো, তাতে আমার কোনো আপত্তি নেই, বিশ্বাস করো। বরঞ্চ আমি খুব খুশি হব তুমি যদি আমার সঙ্গে গিয়ে থাকো। তখনই ঠাম্মি বলে, বাবা কুর্চি, এখন তো দেখছি নিজের মায়ের থেকে অন্য কেউ বেশি আপন হয়ে গেল, তাই তো? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় কুর্চি সহ সবাই। তারপরে কাকুমণি কমলিনীকে বলে, বুড়িমা, তুই যাবি না আমাদের সঙ্গে? তুই এখানে থাকলে থাকতে চাইতেই পারিস, কিন্তু তুই আমাদের সঙ্গে যেতে পারতি। তখন কমলিনী বলে, না, আমি বাড়িতে যাব না, আমি এখানেই থাকবো। তখনই কমলিনী মা বলে, আচ্ছা বুড়িমা, ডিভোর্স হয়ে গেলে না হয় সেটা আলাদা কথা, তুই উপরে তোর ছেলে মেয়ে নিয়ে থাকতেই পারিস, কিন্তু তুই এখনো তো আমাদের সঙ্গে যেতে পারতি। তখন বাবির বলে, না না দাদু, আমার বিয়ে ঠিক হয়েছে। আর আমার বিয়ে তো ঠিক হয়েই গেছে, এখানে আমার মাকে ছাড়া আমার বিয়ে কি করে হবে বলো তো? আমরা থাকতে আমার মা কেন তোমাদের বাড়িতে গিয়ে থাকবে? কদিনের জন্য যাবে সেটা অন্য কথা, কিন্তু সারা জীবনের জন্য যেতে দেবো না, আমরা তো আছি। তখন কমলিনী মা বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তোমার বিয়েটা তোমার মাকে ছাড়া কি করেই বা হবে। তারপরে ঠাম্মি বলে ওঠে, বাবা, মেয়েকে তো ভালোই শিক্ষা দিচ্ছেন দেখা যাচ্ছে। তখন প্রসূন বলে, শুনুন, আপনি না এরকম ভাবে একদম কথা বলবেন না। আর তখনই কমলিনীর মা বলে, শুনুন, আমার মেয়েকে এরকম শিক্ষা না আরো আগে দিলে অনেক ভালো হতো। এতদিন তো আমার মেয়েকে ভালো শিক্ষাই দিয়েছিলাম, তাই না? আমার মেয়েকে আমরা বাড়িতে কেন নিয়ে যাব, ওই বাড়িতে থাকবে। তখন রেশমি বলে, হ্যাঁ বুড়ি, এই বাড়িটা যখন নতুন নতুন দা তোমাকে লিখে দিয়েছে, তাহলে তুমি এই বাড়ি ছেড়ে কেন যাবে? কিন্তু মাসিমা, আপনাদের তো খুব অভাব ছিল, তারপরেও এতগুলো গয়না কি করে রইলো? তখনই ঠাম্মি বলে, আমার আর গয়না কোথায়, বাপের বাড়ি থেকে কতটুকু গয়নাই বা পেয়েছিলাম। তারপরে যখন অভাবে পড়ে গয়নাগুলো বিক্রি করতে গিয়েছিলাম, তখন নতুন আটকে ছিল আর বলেছিল, না মাসি আমি থাকতে। তখনই কমলিনীর বাবা বলে, হ্যাঁ, নতুনের কথা এখন কেনই বা বলবেন? তাহলে তো নতুনের ভালো দিকগুলো আপনাকে বলতে হবে, নতুনের প্রশংসা করতে হবে, তাই না? এখন তো আবার আপনার ছেলে চলে এসেছে, তাই তো? তখনই কুর্চি বলে, এটা বলো না, তোমাকে তো নতুনটা কত গয়নাও গড়িয়ে দিয়েছে, তাই না? তখনই ঠাম্মি বলে, হ্যাঁ, শুধু কি আমাকে গয়না গড়িয়ে দিয়েছে, বৌমাকে গড়িয়ে দেয়নি? আমাকে যত গয়না গড়িয়ে দিয়েছে তার সমান সমান বৌমাকে তো গড়িয়ে দিয়েছে। তখনই কাকুমণি বলে, হ্যাঁ, আমার বুড়িমাকে গড়িয়ে দিয়েছে ঠিক আছে, আপনার কথা তো আপনি বললেন না। তখন তো আপনি বলেননি যে না, আমি তো বিধবা, আমার গয়না দরকার নেই, কিন্তু আমার বুড়িমার বেলায় আপনারা ঠিকই বলেছেন যে বিধবাদের গয়না পড়তে হয় না। তখন ঠাম্মি বলে, ও, এখন আমার এই কথা না, কেন, বৌমাকেও তো গয়না গড়িয়ে দিয়েছিল। তখন কমলিনী বলে, দিয়েছিল মা, কিন্তু তা নিয়ে কি কম অশান্তি হয়েছে, কম কথা বলেছেন? তারপরে গয়নাগুলো না আপনার কাছেই ছিল, এই তো সেদিন দলকে দেওয়ার জন্য আপনার কাছ থেকে গয়নাগুলো আমি চেয়ে নিয়েছিলাম, তারপর নতুন ঠাকুরপো আবার আমাকে গয়নাগুলো দিয়ে দিয়েছে। থাক, সেসব কথা না হয় থাক, সেসব কথা এখন বলার কোনো দরকারও নেই। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে, আমি উপরে চলে যাব। ডিভোর্সটা হয়ে গেলেই আমি হাত ছেড়ে বাঁচি, তারপরে আমার দুই ছেলে মেয়েকে নিয়ে আমি উপরের ঘরে চলে যাব। তখনই বুবলাই বলে, তুমি উপরে চলে যাবে মানে? আমরা তো উপরে থাকি, তাই না? তখন কমলিনী বলে, শোনো, তোমাদের যে বাড়ি থেকে এখনো বের করে দেয়নি সেটাই তোমাদের অনেক ভাগ্য, তোমরা উপরে ছিলে, এখন থাকবে না, সমস্যা কি? তখন বুবলাই বলে, না মা, তুমি চাইলেও আমাকে বের করে দিতে পারবে না। তখন কমলিনী বলে, হ্যাঁ, তুমি আমার সন্তান, তোমাকে আমি চাইলেও বের করে দিতে পারবো না, কিন্তু ইচ্ছে করলে কিন্তু বের করে দিতে পারি। তখন নতুন আসে আর এসে বলে, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তখন কাকুমণি বলে, হ্যাঁ, তোমাকে ছাড়া তো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, আমরা বুড়িমাকে নিতে এসেছিলাম, কিন্তু ও যেতে রাজি হচ্ছে না। তখনই নতুন বলে, হ্যাঁ, বৌঠান যদি যেতে রাজি হতো তাহলে আমার অভিমান হতো, কিন্তু বৌঠান তো এখন যেতে রাজি হয়নি, সেটাই অনেক, কারণ কোনো জায়গায় সে যেতে চাইলেই যে কেউ তাকে মেনে নেবে তা তো নয়। তখনই রেশমি বলে, আপনি কি কথাটা আমাকে বললেন? তখন নতুন বলে, হ্যাঁ, আমি আপনাকেই বললাম, কারণ আগেও তো আপনি বলেছেন আপনার মেয়ের নাকি আলাদা ঘর লাগবে, তাই আপনি আপনার ননদকে সে বাড়িতে নিতে পারবেন না।
তারপরে মিঠির নতুনকে বলে, নতুন কাকু, এই জন্যই আপনাকে আমি ফোন করেছিলাম, যে কাকিমা বলছে ডিভোর্সের পরে কাকিমা উপরে থাকবে, দোতলায় থাকবে, সেটাই সেটাই ব্যবস্থা করতে হবে। তখন নতুন বলে, এটা তো আরো ভালো সিদ্ধান্ত। বৌঠান যদি উপরতলায় গিয়ে থাকতে চায় সেটা আরো ভালো হবে। আমি চাইলে এই বাড়িতে যারা আছে তাদেরকে কোর্ট থেকে নোটিশ এনে সবাইকে বাড়ি থেকে বের করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করব না। কারণ আমি তো ছোটবেলা থেকে বুবলাইকে বড় করেছি, তাই না? ওর মনুষ্যত্ববোধ নাই থাকতে পারে, আমার তো আছে। ওর এখন চাকরি নেই, নিজের বউ আছে, সংসার আছে, তারপরেও অনেক বড় বড় কথা কমে না, সেটা আমি বুঝতে পারি। কিন্তু ওকে তো বুঝতে হবে যে ওর এ বাড়িতে জায়গাটা কি। নিজেদের পজিশনটা কিন্তু ইচ্ছে করলে আমি যে কোনো সময় বুঝিয়ে দিতে পারি। শুধুমাত্র শুধুমাত্র মায়া থেকে আমি এটা করবো না। কিন্তু বৌঠান যেভাবে থাকতে চায় বৌঠান সেভাবেই থাকবে। আর বাবিন, তোমরা তোমরা দাঁড়িয়ে থেকে বৌঠান যেভাবে থাকতে চায় সেভাবে করবে। তখনই কাকুমণি বলে, শুধু বাবিলটা কেন, আমিও তো আছি। তখন প্রসূন বলে, কাকুমণি শুধু তুমি কেন, আমরাও তো আছি। আমার বোন, আমার বোনের জন্য আমরা সব সব সময় আছি। হ্যাঁ, আর রেশমি, তোমাকে বলবে না কেন বলো তো? তুমি তুমি আমার বোনকে কখন ওই বাড়িতে জায়গা দিতে চেয়েছো? তুমি তোমার মেয়ের কথা ভেবেছো, কিন্তু সেটাতে আমি বা বাবা কেউই তোমাকে মত দেয়নি। কিন্তু এখন যে আমার বোন এই বাড়িতেই থাকবে, নিজের মতো করে উপর তলায় ঠিকঠাক মতো থাকবে। এখন থেকে আমার বোনের কাছে আপনি কোনো রকম কোনো এক্সপেকটেশন করবেন না মাসিমা। আপনার ছেলে ছেলে নতুন বউ আছে, তাদের কাছ থেকেই সব রকম সবকিছু সুবিধা পাবেন আপনি। আমার বোনের কাছ থেকে কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না, বুঝতে পেরেছেন? এটা যেন মনে থাকে। তখনই নতুন বাবিলকে বলে, শোনো বাবিল, উপরতলা যাওয়ার পরে এরকম ভাবে ব্যবস্থা করবে যাতে বৌঠানের এই সিঁড়ি বেয়ে নিচে নামতে না হয়, আর নিচতলা থেকেও উপরতলায় যেন কেউ যেতে না পারে। তখন এই কথাগুলো শুনে সবাই চমকে যায়। তখন বাবিল বলে, হ্যাঁ, আমি সেই ব্যবস্থাগুলোই করব। তখন নতুন বলে, এতদিন পর্যন্ত বৌঠান অনেক কিছু সহ্য করেছে, বৌঠানের পক্ষে আর কোনো কিছু সহ্য করা সম্ভব নয়। তখনই মিঠি বলে, হ্যাঁ, আমরা আছি তো, আমরা আমার মায়ের সব রকম সুবিধা দেখব। আমার মাকে আর কাউকে অপমান করতে দেব না। আমার মাকে অনেক অপমান করেছে সবাই, আর অপমান করতে দেব না। তখনই দেখা যাবে ঠাম্মি চুপ করে থাকে। তখন মিঠি বলে, ফাইনালি কারো চেহারা আমাদেরকে দেখতে হবে না। যারা, হ্যাঁ, থাকবে থাকবে, কিন্তু আমরা আমার মাকে নিয়ে আলাদা থাকবো, একদম দেয়াল টেনে দেব। তখনই কমলিনী বলে, হ্যাঁ, থাকুক না সবাই সবার মতো। তখন কুর্চি বলে, আমি বৌদি তোমার সাথেই আছি, আমি তোমার পাশে সারা জীবন থাকবো। তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ, আমি যাব না, আমরা যাব না ওইদিকে। তখন কুর্চি বলে, মা, তোমার মতো অকৃতজ্ঞ আমি হতে পারবো না। তুমি তো তোমার মতো থাকবেই, কিন্তু তোমার সঙ্গে না আমিও থাকবো না। আমার কাছ থেকেও না কোনো রকম কোনো কিছু আশা করবে না তুমি, বুঝতে পেরেছো? তখন কমলিনী বলে, আমি আমার মতো থাকতে চাই, এবার শুধু ডিভোর্সটা হয়ে গেলেই হয়। তারপরে নতুন বলে, এবার চন্দ্র যদি মিউচুয়াল ডিভোর্সটা দিতে রাজি না হয় তাহলে কিন্তু ওকে এবার জেল খাটতে হবে, সেটা আমি সবাইকে বলে দিলাম। তখন ঠাম্মি বলে, হ্যাঁ রে নতুন, তুই তো দেখছি হাত ধুয়ে আমার ছেলের পিছনে পড়ে গেছিস কেন? আমার ছেলের বন্ধু ছিলি তো তুই। তারপরেই নতুন বলে, সেটাই তো আমার কষ্ট লাগছে মাসি, যে তোমার ছেলে বন্ধু ছিলাম, একটা মানুষের জীবন আমি নষ্ট করে দিয়েছি আমি। তখন কমলিনী বলে, আমি আর কিছু চাই না, আমি শুধুমাত্র এই মানুষটা সেবা করতে চাই। তখন এই কথাতেই বুবলাই বলে, সেবা করতে চাও মানে? তখন কমলিনী বলে, শোনো, তোমাকে আমি ছেলে বলে মানি না, তারপরেও তোমার কাছে আমি কোনো কৈফিয়ত দিতে চাই না, কিন্তু অন্যরা জানতে চাইলে সেটা আমি বলতে পারি যে নতুন ঠাকুরপো যে আমার জীবনে সূর্যের আলো নিয়ে এসেছে, তার সেবা করতে চাই আমি, তার সঙ্গে আমি থাকতে চাই। তার সেবা করতে পারলে আমার নিজের জীবনটা আমি ধন্য হতে পারবো। তখন এই কথা শুনে নতুন খুব খুশি হয়ে যায়। তখন মিঠিল বলে, আচ্ছা নতুন কাকু, তুমি এই বাড়িতে থাকো না, এই বাড়িতে থাকলে খুব ভালো হবে। তখন নতুন বলে, না, আমার জন্য আমার জন্য বৌঠানকে কেউ খারাপ কথা বলবে, কোনো বাজে মন্তব্য করবে, সেটা আমি একদম সহ্য করতে পারবো না। তবে আমি এই বাড়িতে আসবো, আসা যাওয়া করবো, কিন্তু এই বাড়িতে আমি থাকবো না এই বাড়িতে আমি। তখন এই কথা শুনে অবাক হয় সবাই। তখন নতুন বলে, এবার শুধু বৌঠানের ডিভোর্সটা পাওয়ার ব্যাপার, কারণ বৌঠানের জীবনটা আমার জন্যই এরকম হয়েছিল। আমি যদি সেদিন বৌঠানকে চন্দ্রের কথা এসে না বলতাম তাহলে হয়তো বা বৌঠানের জীবনটা এরকম হতো না। তারপরেই নতুন বলে, আমি চাই না বৌঠানকে কেউ কোনো রকম ভাবে অপমান করবে। তারপরে দেখা যাবে মিঠি মিঠি রাস্তা দিয়ে যাচ্ছে, তখনই প্লুটো বলে, মিঠি দাঁড়া। তখন মিঠি বলে, কেন, তোর আমার সঙ্গে কিসের কথা আছে? তখন প্লুটো বলে, আমার তোর সঙ্গে অনেক কথা আছে মিঠি, আমার না বলা কথাগুলো আমি তোকে বলতে চাই। তখন মিঠি বলে, না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। শোন, তুই না যেরকম আছিস সেরকম ভালো আছিস, তোর বিয়ে কবে? তখন প্লুটো বলে, দেখ মিঠি, তুই যদি এখনো আমাকে বলিস আমি কিন্তু সব ছেড়ে তোর কাছে চলে আসবো। তখন মিঠি বলে, কেন?
তোকে আমি কেন বলতে যাব? কেন বলতে যাব তোকে আমি? কোনো দরকার নেই তো। তোর সঙ্গে যে আমার একসময় সম্পর্ক ছিল সেটাও আমি ভাবতে চাই না। তখন প্লুটো বলে, দেখ মিঠি, তুই আমাকে ভুল ভাবছিস। আমি আমি মৌকে কোনোদিনও ভালোবাসিও নি, ভালোবাসতে পারবো না। হ্যাঁ, আমি মায়ের উপরে কোনো কথা বলতে চাই না, কিন্তু বিশ্বাস কর, তুই যদি আমার পাশে থাকিস, তুই যদি আমার হয়ে লড়াইটা করিস, এই লড়াইটা আমি করতে পারবো। তখন মিঠি বলে, না প্লুটো, আমি চাই যে আমার হয়ে আরেকজন লড়াই করবে, আমাকে সে সব সময় প্রোটেক্ট করবে। কিন্তু মেরুদণ্ডহীন কোনো পুরুষকে আমি ভালোবাসবো না, তাকে আমি চাইও না। তুই যেরকম আছিস না, তুই ওরকমই থাক। আর তুই মৌকে ছেড়ে আমার কাছে আসতে যাবেই বা কেন? আমি তোকে বলবোই বা কেন? তুই যে মৌকে ভালোবাসিস না সেটা এখন বললে তো হবে না, কারণ তোদের বিয়ে ঠিক হয়ে গেছে, তোদের বিয়ে হতে যাচ্ছে। তখন প্লুটো বলে, বিশ্বাস কর, আমি ভালো নেই, আমি ভালো নেই মিঠি, আমি যে তোকে ভালোবাসি, আমি তোকে ছাড়া একটু ভালো নেই। তখন মিঠি বলে, শোন প্লুটো, তোর এসব কথা না এখন আমার কাছে কোনো মূল্য নেই। তুই এসব কথা আমার কাছে প্লিজ বলবি না, তোর এসব কথা আমি শুনতে চাই না। তখন প্লুটো বলে, বিশ্বাস কর, আমি আমি তোর জন্য সবকিছু ছেড়ে দিতে রাজি আছি। বিশ্বাস কর, তুই এখনো একবার আমাকে বিশ্বাস কর, তোকে ছাড়া যে আমি থাকতে পারছি না মিঠি। বিশ্বাস কর, আমি মৌকে ভালোবাসি না। তখনই মিঠি বলে, আমি তোকে আমি বিশ্বাস করি না, তোকে আমি বিশ্বাস করি না, বিশ্বাস কর, তোকে আমি বিশ্বাস করতে পারি না। তুই তোর মায়ের কথা শুন না, তোদের বিয়ে হচ্ছে, তোরা থাক না একসঙ্গে, তোরা কদিন পরে একসঙ্গে বিদেশে চলে যাবি। আর এখন এসে আমাকে এসব কথা বলছিস, এসব কথা কোনো বলার মানেই হয় না প্লুটো। তুই আমাকে ভুলে যা, আর আমিও তোকে ভুলে যেতে চাই। আমি এরকম কাউকে আমার জীবনে চাই, যে কিনা একটা ব্যক্তিত্বহীন মানুষ হবে, যার নিজের মেরুদণ্ড থাকবে, যে কিনা আমাকে আমাকে সবসময় প্রোটেক্ট করবে সবকিছু থেকে। তোর মতো তোর মতো এরকম মেরুদণ্ডহীন ছেলের সঙ্গে আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না। আর শোন, আমার সঙ্গে না একবারই এরকম ভাবে তুই কথা বলতে আসবি না, তোর সঙ্গে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। তখন প্লুটো এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন মিঠি বলে, শোন, তোর সঙ্গে না আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না, একসময় যে সম্পর্ক ছিল সেটাও আমি মনে করতে চাই না। তখনই বারবার করে প্লুটো মিঠিকে ডাকতে থাকে, কিন্তু মিঠি এই কথাগুলো বলেই সেখান থেকে চলে যেতে লাগে। তখনই প্লুটো মিঠির হাত ধরে বলে, মিঠি প্লিজ তুই আমার কথা শোন। তখন মিঠি সেখান থেকে চলে যায়। তো বন্ধু, কেমন